জাতিসংঘে ইউনুস বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্যের আশা, ডক্টর ইউনুসের পক্ষেই সমাধান সম্ভব। 18 মাসের মধ্যে নির্বাচন বললেন সেনাপ্রধান, সরকারের সিদ্ধান্ত কিনা প্রশ্ন বিশ্লেষকদের। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের হামলা, তরুণ সেনা কর্মকর্তা তানজিমের মৃত্যু। সাকিবের বিরুদ্ধে মিলেছে শেয়ার কারসাজির প্রমাণ, 50 লাখ টাকা জরিমানা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সংবাদ আরও থাকছে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র হয়ে ওঠে শেখ তন্ময়, অত্যাচার নির্যাতনে মুখ খোলার সাহস পেত না কেউই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন জো বাইডেন। আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠক হয়নি। বৈঠকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস। দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে জানিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকার প্রধান। পরে শিক্ষার্থীদের ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে তাদের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন জো বাইডেন। এ সময় জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্মিলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নিউ ইয়র্কে সামিট ফর দ্য ফিউচার সম্মেলনে নতুন প্রজন্মের জন্য বৈষম্যহীন উন্নত বিশ্ব গড়তে 4 দফা প্রস্তাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। রিপোর্ট দুলি মল্লিকের। জাতিসংঘের 79তম অধিবেশনে সামিট ফর দ্য ফিউচার সম্মেলন যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নতুন প্রজন্মের কথা বলতে গিয়ে বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতা আন্দোলনের কথা তুলে ধরেন। Remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom. বলেন, প্রায় 1 দশক আগে এজেন্ডা 2030 গ্রহণ করা হলেও অনেক দেশে অর্থনৈতিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য বিদ্যমান রয়েছে। Poverty and hunger persist, yet we focus more on output than outcome. এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্ব গড়ে তুলতে সংঘাত ত্যাগ করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর জোর দেন। Sow the seed for a shared global undertaking. বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আয় বৈষম্য দূর করা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বহুপাক্ষিক ব্যবস্থা জরুরি বলে জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ উন্নয়নশীল দেশগুলোর নানা সমস্যা সমাধানে উন্নত ও ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তুলে ধরেন 4 দফা প্রস্তাব। অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে।
যোগ দেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকে। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলকেই ঝুঁকির মুখে ফেলেছে। এছাড়া সাইডলাইনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা রিচার্ড ভার্মার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান। জনাব নাজমুল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রশ্নটি হলো, ডক্টর ইউনুস বাইডেন বৈঠকে বাংলাদেশের জন্য নতুন কি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট বাইডেন পূর্ণ সমর্থন দিয়েছেন বাংলাদেশ সরকারকে, এবং তিনি আমেরিকান সরকারের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা সম্ভব এই সরকারের জন্য, প্রফেসর ইউনুসের সরকারের জন্য, সেটি যুক্তরাষ্ট্র করবে, সেটি প্রেসিডেন্ট বাইডেন খুব জোরের সাথে উল্লেখ করেছেন, যেটি আমার মনে হলো। আরেকটা জিনিস যেটি হচ্ছে যে আমরা সবসময় এই দেশে যেটাকে আমরা বলি আমেরিকাতে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট বাইডেন যে আন্তরিকতার সাথে প্রফেসর ইউনুসকে গ্রহণ করেছেন, তার সাথে কর্মর্দন করেছেন, কোলাকুলি করেছেন, সাধারণত প্রেসিডেন্ট বাইডেন এমন কাজটি কখনো করতে আমরা দেখেছি সাম্প্রতিককালে, আমরা দেখিনি। আরেকটা বিষয় এখানে জানা দরকার যে প্রফেসর ইউনুস বা আমেরিকাতে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, উনি আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানপ্রাপ্ত লোক, এবং যখন ওনাকে সম্মানটি দেওয়া হয়, ওবামা যখন এই তার গলায় কাঁধে এটি পরিয়ে দিয়েছিলেন গলায়, তখন কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন বাইডেন, তখন বাইডেন ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ দুজনের ভিতরে সৌহার্দ্য দীর্ঘদিনের, এবং এটার একটি প্রকাশ আজকে ঘটেছে। এবং আমার যতটুকু বিশ্বাস, আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র সরকার বাইডেন প্রশাসনের পূর্ণ সমর্থন প্রেসিডেন্ট আমাদের তত্ত্বাবধায়ক সরকারের, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি রয়েছে, এবং প্রফেসর ইউনুসকেও বেশ সাচ্চর্য দেখা গিয়েছে। আমরা আরেকটা প্রশ্ন ছিল, আমাদের ব্যবসায়ীদের জন্য নতুন কোনো সুখবর কি আসতে পারে? সম্ভাবনা আছে, তবে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্কটা আসলে যেই দেশে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক তো দীর্ঘদিনের। বাংলাদেশি ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে ব্যবসা করে, যুক্তরাষ্ট্রের তবে আমার ধারণা, আমি যেটা, প্রফেসর ইউনুস কিন্তু এই সামাজিক ব্যবসা যেটাকে আমরা বলি সেটার একজন প্রবক্তা, এবং এটার জন্য উনি খুব রেসপেক্টেড চোখে আমেরিকাতে দেখা হয়, এবং ওনার গ্রামীণ একটা ব্যবসা এখানেও রয়েছে, গ্রামীণ কর্মসূচির, ঋণদান কর্মসূচির। আমার যেটা মনে হয় যে যদি বাংলাদেশের বর্তমান সরকার এবং পরবর্তী যে সমস্ত সরকারগুলো আসবে, তারা যদি আমেরিকার ব্যবসার সাইডটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করে, আমার মনে হয় অনেক অপরচুনিটি সেখানে রয়েছে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জোরালো বক্তব্য তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এমনটা মনে করছেন কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গারা। আর সুশীল সমাজ বলছে, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেই সম্ভব রোহিঙ্গা সমস্যা সমাধান করা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে বসবাসরত রোহিঙ্গা সহ 12 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে নানা সময়ে কূটনৈতিক তৎপরতা এবং একাধিকবার প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক হলেও দীর্ঘ 8 বছরেও তা আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয় এবং রোহিঙ্গারা। পুরো রোহিঙ্গা জাতি বিশ্বাস করে ডক্টর ইউনুস স্যার রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা পজিটিভ সলিউশন আনতে পারে। মোহাম্মদ ইউনুসরে সুদর রোহিঙ্গার ইস্যু তুলি দেরিবেল্লা বলি দিফেরাই দিয়ান বেশা বেশি ইস্যু করিয়া আর প্রায় 7 বছর মোলা আমরা দেশত মাদা আছি, আমরা বেশা বেশি হোস্টিং করি দর। ডক্টর ইউনুসের এ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সুশীল সমাজের নেতারা মনে করেন, রোহিঙ্গারা শুধু কক্সবাজার নয়, জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, কারণ তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে অনতিবিলম্বে রোহিঙ্গাগুলো যেন মায়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, এই প্রত্যাশা আমরা করি। রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি, সেই দাবিটা উনি বহির্বিশ্বে অর্থাৎ
এটি জাতিসংঘের যে সর্বোচ্চ ফোরাম সেখানে তিনি তুলে ধরবেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে গুরুত্বের সঙ্গে উঠে আসতে পারে রোহিঙ্গা প্রসঙ্গ। কূটনীতিকরা মনে করছেন, রোহিঙ্গা সংকট সমাধানে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করাটাই ডক্টর ইউনূসের জন্য এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রিত ক্যাম্পগুলো পরিণত হয়েছে এখন মাদক, অস্ত্র চোরাচালান সহ মানব পাচারকারীদের অভয়ারণ্যে। এসব অপরাধকে ঘিরে হতাহতের ঘটনা এখন সেখানে নিত্যদিনের। এর বিরূপ প্রভাব পড়ছে কক্সবাজারের স্থানীয়দের ওপর। একই সঙ্গে হুমকির মুখে আঞ্চলিক নিরাপত্তা। রোহিঙ্গা সংকট সমাধানে শুরুর দিকে আন্তর্জাতিক সম্প্রদায় খানিকটা এগিয়ে এলেও তা যেন হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। এদিকে দেশের রাজনৈতিক পরিবর্তিত অবস্থায় এই সংকট আরও ঘনীভূত হওয়ার আগে বিশ্ব দরবারে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে তার এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন অধ্যায়ের সূচনা করবে। ডক্টর ইউনূসের যে ক্যাপাসিটি বা ক্যালিবার আছে সেইটাকে আসলে আমাদের ক্যাপিটালাইজ করা দরকার, কারণ তিনি যেই পরিমাণ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবেন সেটা বিগত সরকারের কেউ খুব ওরকম লেভেলে করতে পেরেছেন ভাবার কোনো সম্ভাবনাই নাই। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার আন্তরিক না হলে তাদেরকে অতি দ্রুত তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য প্রধান উপদেষ্টাকে প্রস্তাব তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যার সমাধানে তেমন কোনো সহযোগিতা এবং সক্রিয় কোনো সহযোগিতা করছে না। এইটা অত্যন্ত শক্ত ভাষায় এবং স্ট্রংলি বাংলাদেশের জায়গা থেকে এটা উপস্থাপন করতে হবে। সংকটের সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা যেন অব্যাহত থাকে তাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন জেনারেল ওয়াকার। রিপোর্ট দুলি মল্লিকের। ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্য ধরতে বলেন দেশের মানুষকে। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া বিরল সাক্ষাৎকারে আরও একবার দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ওয়াকারুজ্জামান। বললেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এ সময় পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার কথা জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন জেনারেল ওয়াকার। জানান, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন উল্লেখ করে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এরই মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির উপর জোর দেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বারবারই সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় এসেছে, জড়িয়েছে রাজনীতিতে। তবে জেনারেল ওয়াকারুজ্জামান কোনোভাবেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়ার পক্ষে নন। দুলি মল্লিক,
ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রয়টার্সকে দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা। তবে ভিন্ন মত প্রকাশ করছেন বিশ্লেষকরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে কোনো পরিস্থিতিতে ইউনূস সরকারের পাশে থাকার অঙ্গীকার করে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের আশা প্রকাশ করেন সেনাপ্রধান। তার এই বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিএনপি নেতারা। 25 সালের মধ্যে একটা নির্বাচন হবে বলে আমি মনে করি। ওনার কথা হিসাবে উনি সর্বশেষ বলতে 18 মাস আগেও হতে পারে। এই ব্যাপারে আমার মনে হয় যে খুব একটা বেশি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারলে 18 মাস থেকে 12 মাসও হতে পারে, 14 মাসও হতে পারে। তবে এই বক্তব্য সরকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। সরকারের দিক থেকে এ পর্যন্ত বলা হয়েছে আগে সংস্কার করা হবে, তারপর আমরা নির্বাচন করব, কিন্তু সেনাপ্রধান একটা স্পেসিফিক টাইম ডিউরেশন বলে দিচ্ছেন। যদি সরকারের দিক থেকে বলা হয় দ্যাটস ফাইন, যে সরকারের সাথে উনি আলোচনা করে বলেছেন, তাহলে কোনো সমস্যা নেই। না হলে কিন্তু সেনাবাহিনীর সাথে তাদের একটা দূরত্ব বা মতপার্থক্য বা দ্বিমত, এবং ওনার কথা শুনে মনে হচ্ছে যে 1.5 বছর পর্যন্ত উনি আসলে সরকারের সাথে খুব স্ট্রংলি থাকবেন। ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটি রূপরেখাও উঠে আসে। উনি অবশ্য নিজে যেটা উল্লেখ করেছেন সেটা ঠিক, যে যেসব সেনাবাহিনীর সদস্য এখানে কোনো রকম অপরাধের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা, এটাই নেওয়া যেতে পারে। আর অন্যটা উনি বলেছেন আসলে ব্যালেন্স অফ পাওয়ারের জন্য। সামরিক বাহিনীর লোকজন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের নেতৃবৃন্দের কথা মতো অনেক জায়গায় অনেক ক্ষতি করে ফেলেছে তারা। কিন্তু যখন রাজনীতি মুক্ত হবে তখন সরকারে যাই থাকবেন না কেন, তারা যদি কোনো কিছু করতে বলেন, ইল্লিগাল কিছু করতে বলেন, তারা তখন করবে না। 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন। কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ময়নাতদন্ত শেষে তানজিম সারোয়ারের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইল ও কক্সবাজার প্রতিনিধি সহায়তায় মাহিলা ইসলামের রিপোর্ট। সোনার টুকরা আমার ছেলে কোনোদিন নেগেটিভ কথা বলা জানে নাই। দুর্বৃত্তদের অভয়ারণ্য কক্সবাজারের চকরিয়ায় সোমবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। নির্মমভাবে খুন হন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন। আমার শরীরের সবসময় ছিল পজিটিভ, যে যা বলতো ঠিক আছে জি। চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ধরে ফেলেন এক ডাকাত। সে সময় ডাকাত সেনাদের ধস্তাধস্তিও হয়, তবে ডাকাতদের আঘাতে ঘটনাস্থলেই মারাত্মক জখম হন চৌকস এই সেনা কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানে 3 ডাকাত আটক হলেও বিনিময়ে প্রাণ দিতে হলো তরুণ এই কর্মকর্তাকে। তানজিম সারোয়ারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়িতে। একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনেরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন। অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। এজন্য বিশ্বসেরা এই অলরাউন্ডারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে এই কারসাজি করেন সাকিব। পাশাপাশি শেয়ার কারসাজি করেন আবুল খায়ের হিরু, ইশাল কমিউনিকেশনস লিমিটেড, মোনার্ক মার্ট, আবুল কালাম মাতবর, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজ এবং জাহেদ কামাল, এবং তারাও জরিমানা পেয়েছেন। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। গত 1.5 মাস ধরে অর্ধশতাধিক কারখানা শ্রমিকরা আন্দোলন করে আসছেন বিভিন্ন দাবিতে। কম বেতন, চাকরিচ্যুতির ঘটনা,
হাজিরা বোনাস না দেয়া সহ শ্রমিকদের সাথে দুর্ব্যবহারের কারণে কমছে না আন্দোলন। শ্রমিক সংগঠনগুলো এমন দাবি করলেও মালিকপক্ষ বলছে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে। গাজীপুর ও সাভার প্রতিনিধির সহায়তায় ডেস্ক রিপোর্ট। গাজীপুর শিল্পাঞ্চলে 1120টি পোশাক কারখানায় কাজ করেন প্রায় 17 লাখ শ্রমিক। বেতন ভাতা বৃদ্ধি, নারী পুরুষের বৈষম্য বিলোপ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন 13টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। ছুটির টাকা দেয় কিস্তি, ডিজাইনের টাকা দেয় কিস্তি, প্যান্ডেলের টাকা দেয় কিস্তি, এই কিস্তি দেয়, সব কিস্তি মিষ্টি কিছু থাকবো না। পুরুষ মানুষের চাকরি হয় না, মহিলা মানুষ নিয়োগ দেয়, পুরুষ মানুষ নিয়োগ দেয় না। শ্রমিক সংগঠনগুলো বলছে সরকার পরিবর্তনের সাথে সাথে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চলছে অস্থিরতা। পাশাপাশি স্বল্প বেতন ভাতা, নারী এবং পুরুষ শ্রমিকের বৈষম্য সহ আরও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই আন্দোলনের সৃষ্টি। বকেয়া বেতনের দাবিতে অসংখ্য কারখানাগুলোতে আন্দোলন সংগ্রাম হচ্ছে। সেটা হচ্ছে আপনি শুধু পোশাক শিল্প না, এখানে ওষুধ ফ্যাক্টরি আছে, টাইলস ফ্যাক্টরি আছে। শিল্প মালিকরা বলছেন গার্মেন্টস শিল্পের অস্থিরতা থামছে না দেশ বিদেশি চক্রের ইন্ধন। এই শিল্পকে সামনে রেখে ফায়দা লুটতে চাইছে বিশেষ কোনো রাজনৈতিক শক্তি এবং বিদেশি সুযোগ সন্ধানীরা। সরকার বিভিন্ন ইন্টেলিজেন্স বাহিনী তারা অবশ্যই আরও স্ট্রিক্টলি কাজ করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে যারা শিল্পকে ধ্বংস করার জন্য অপপ্রয়াস করছে। গার্মেন্টস শিল্পের অস্থিরতার সাথে কেউ জড়িত আছে কিনা তা নিয়ে গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এইটা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, যেহেতু এটা তাদের বেসিক কাজ, ওনারা এটা নিয়ে কাজ করছে। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলে শুরু হয় উৎপাদনের কাজ। তবে পরে আবারও কর্মবিরতিতে গেলে 9 পোশাক কারখানায় ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এর বাইরে আগে থেকেই বন্ধ রয়েছে 46টি কারখানা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গার্মেন্টস শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। কাল থেকে কাজে যোগ না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। দেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য দেশ বিদেশ থেকে নানা চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে বৈঠক করেন সরকারের 4 উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতারা। বৈঠক শেষে দাবির দফাগুলো পড়ে শোনান শ্রম সচিব। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যৌক্তিক সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। দেশের গার্মেন্টস শিল্প নিয়ে অনেকদিন ধরেই চক্রান্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের গার্মেন্টস অর্ডার বাইরে চলে গেলে ক্ষতিগ্রস্ত হবেন মালিক শ্রমিকরা। আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না পুরো বাংলাদেশ এটার উপরে নির্ভরশীল। সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর কোনো বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কারদের জন্যই কাম্য না। দেশের সার্বিক পরিস্থিতি সহ শ্রমিকদের অধিকার নিয়ে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায়ে হতে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবালের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
গত 13-14 বছরে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি জানায়, এইচবিএম ইকবাল 2011 সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন। রাজধানীর গুলশানে 2টি হোটেলের মালিক হওয়ার পাশাপাশি গড়ে তুলেছেন রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা। এছাড়া জনশক্তি রপ্তানিকারক সংগঠনের সদস্যসহ অসংখ্য প্রতিষ্ঠানেরও মালিক তিনি। দুদক বলছে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এইচবিএম ইকবাল বিপুল অর্থের মালিক হয়েছেন। এদিকে হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি আবু জহিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে দক্ষিণ কোরিয়া। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। বৈঠকে ওই সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে রাজধানীতে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তথ্য জানান তাজুল ইসলাম। বলেন, যে কোনো দেশের নাগরিক এই ভূখণ্ডে মানবতাবিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতাল পরিদর্শন শেষে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে, এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে, তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের। মুক্তিযোদ্ধা হিসাবে যারা আছে, এরা মান্থলি যে সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে, একই সুযোগ সুবিধা এনাদেরকে 24 সালের মুক্তিযোদ্ধাদেরকে কেন দেওয়া হবে না? তো সুতরাং এটা মৃত্যুর সংখ্যার উপর রুল হিয়ারিং হবে, এরপরে হয়তো কোর্ট ডিসাইড করবে আপন অল হিয়ারিং সার্কামস্টেন্স। হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান ও সাদেক খানকে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক নামে একজন নিহতের ঘটনায় গ্রেপ্তার সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শাহবাগ থানার এই মামলায় মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় ক্ষমতাচ্যুত হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সাদেক খান ও শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, 2 পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আনিসুল হক সাহেব, তারপরে সালমান এফ রহমান, তারপরে হলো আপনার এই যে শাহজাহান খান, সাদেক খান, চৌধুরী আবদুল্লাহ মামুন, তারা সবারই যে সোনের দেখেছিল সবগুলি
সুনির্দিষ্টের আবেদন মঞ্জুর করেছেন। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং বিজ্ঞ আদালতে বক্তব্যগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পরবর্তীতে উনি এই সকল মামলাগুলিতে সুনির্দেশ দেখিয়েছেন। আদালতে তাদের হাজির করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হেলালের অপকর্মের মতোই বেরিয়ে আসছে পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিলেন দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র। তার অনুসারীদের অত্যাচার নির্যাতনেই এতদিন মুখ খোলার সাহস পাননি কেউ। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে 2বারের সংসদ সদস্য। গত 16 বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য। শহরের মিঠাপুকুর পাড় এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ বাটোয়ারা হতো দলীয় পদপদবীর আর চাঁদাবাজির টাকা। কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে। একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলায়, সমস্ত হাত পা কাটে, আমার এই হাত ভেঙে দেয়, পা ভাঙে। বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেয়া হয়েছে পৃথিবী থেকে, এমন অভিযোগ অনেকের। তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানুভূয়াকে হত্যা করেছে, এটা বাগেরহাটবাসী সবাই জানে। নিজের নামে 3টি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ গড়েননি নিজ জেলায়। অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে। এই কারণে সারা বছরই তার যাওয়া আসা ছিল দুবাই, সিঙ্গাপুর, কলকাতায়। বরিশাল, খুলনা, মংলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌরুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তার ছত্রচ্ছায়ায়। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময়ের বিরুদ্ধে। দীর্ঘ 15-16 বছর পরে বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, খুলনা মানুষ যেমন মুক্ত হয়েছে, বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে এবং এর বিচার চাই। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। গত 9 সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিশ্বব্যাংকের 2 সদস্যের প্রতিনিধি দলের সাথে দুদকের বৈঠকে এই সহায়তা চাওয়া হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে যান বিশ্বব্যাংকের লিড ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিলি জোন্স মেরি এবং ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে বৈঠক করেন তারা। পরে এই বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ আছে বলেও জানান তিনি। তারা কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারেন সে বিষয়ে মূলত আলোচনা হয়েছে। আমাদের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয় বলেও মন্তব্য তার। অর্থ পাচার হয়ে থাকে সেসব দেশ থেকে দালিলিক প্রমাণাদি সংগ্রহের ক্ষেত্রে কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক সংস্কারের সম্পদ প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে IMF প্রতিনিধির সাথে বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, এ খাতে সংস্কারে কারিগরি সহযোগিতাও চাওয়া হয়েছে। আমাদের যেটা বলে রিসোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক এক্সের রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কী সাহায্য দেখবে সেটা কোঅর্ডিনেট করে IMFকে আমরা স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য আমার সে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কী লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট সে করতে পারে। এবার বাণিজ্য সংবাদ।
মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসের তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহারের অনুমোদন পেয়েছে টাইগার সিমেন্ট। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, টাইগার সিমেন্টের চেয়ারম্যান ও পরিচালক সহ অন্যান্যরা। নতুন মালিকানায় টাইগার সিমেন্ট ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের তত্ত্বাবধানে উৎপাদন ও বাজারজাত হচ্ছে। শেষ করছি রাতের ২১ সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘে ইউনুস বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্যের আশা, ডক্টর ইউনুসের পক্ষেই সমাধান সম্ভব। 18 মাসের মধ্যে নির্বাচন বললেন সেনাপ্রধান, সরকারের সিদ্ধান্ত কিনা প্রশ্ন বিশ্লেষকদের। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের হামলা, তরুণ সেনা কর্মকর্তা তানজিমের মৃত্যু। সাকিবের বিরুদ্ধে মিলেছে শেয়ার কারসাজির প্রমাণ, 50 লাখ টাকা জরিমানা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।